আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কানামাছি খেলার সময় হঠাৎ কারো ধাক্কা খেতেই সেই ব্যক্তির উপর পড়ে গেল নীর। পড়েনি, সেই ব্যক্তি তাকে আঁকড়ে ধরে ফেলল। নীর টাল সামলাতে না পেরে সেই ব্যক্তির পরনে পাঞ্জাবির কলার দুমুঠো আঁকড়ে ধরল। প্রথমে তো মনের খুশিতে আত্মহারা হয়েছে যে এবার বুঝি কেউকে ধরতে পেরেছে নীর, কিন্তু মুহূর্তেই তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিল যে এই দেহখানা কোনো মেয়ের নয়, আর সে কোনো ছেলের পাঞ্জাবির কলার ধরেছে। বড় কথা হলো মেয়েরা কেউ পাঞ্জাবি পরবে না, আর তাদের খেলার মাঝে কোনো ছেলে ছিল না। তবে এই ছেলে এলো কোথা থেকে? বেলা 10টা। নভেম্বরের ঠান্ডা হাওয়ার মাঝে সূর্য মামার দেখা মিলেছে, তাই তো ঠিক করেছে কানামাছি খেলবে। যেই ভাবা সেই কাজ। মোখলেসুর রহমান বাড়ির উঠানে একসাথে কানামাছি খেলছিল। সাফা, সানা, সাবিহা, ঋতু ও নীর। সাফা, সানা, সাবিহা ও ঋতু এই বাড়ির মেয়ে। নীরের বাসা তাদের বাসার পাশেই। সবার মধ্যেকার বয়স একটু এদিক সেদিক বলে বেশ ভালো সম্পর্ক তাদের মধ্যে। সবার বাড়ি শেষ হতেই এবার বাড়ি এলো নীরের। নিজের চোখের উপর কাপড় বেঁধে লেগে পড়ল সে, কিন্তু কি হলো, বেশ চেষ্টা করেও কাউকে ধরতে পারল না। অবশেষে যাকে ধরে মনের আনন্দে মেট উঠল, মুহূর্তেই বুঝতে পারল সেই আগন্তুক ব্যক্তি কোনো পুরুষ। কিন্তু এই সময় তো বাড়ির পুরুষগুলো নীরের জানা মতে বাইরে, আর বাকি রইল সায়ান, ঋতুর ভাই। সে তো ঘুমিয়ে আছে। তবে এই সময় কে? আপনি ঠিক আছেন তো? আগন্তুক ব্যক্তির কথায় যেন ঘোর কাটল নীরের। নিজেকে সামলে নিয়ে চোখের কাপড় খুলল, খানিক অপ্রস্তুত হলো। শক্তপোক্ত পেটানো দেহে সাদা পাঞ্জাবি, গায়ে কালো শাল জড়ানো, ফোলা ফোলা চোখ। চোখগুলো দেখেই বোঝা যাচ্ছে ঘুমে মগ্ন হতে চাইছে। কালো ফ্রেমের মোটা চশমা চোখে, জোড়া ভ্রু, সরু নাক, হলদে বর্ণে খোঁচা খোঁচা চাপ দাড়ি। নীর সেই ব্যক্তির দিকে অপলক দৃষ্টি নিক্ষেপ করে। মুহূর্তেই কারো কথা নিজের কানে শুনতে পেয়ে দৃষ্টি সরিয়ে নিল। নওরাজ ভাইয়া, তুমি কখন এসেছো? ঋতু চোখ মুখ কুঁচকে প্রশ্ন ছুড়ল। 2 দিন আগে, যখন তুই তোর নানুর বাসায় ছিলি। ঋতুর মনে পড়ে কাল রাতেই নামু বাসা থেকে ফিরে একদম ঘুমিয়ে গিয়েছিল, তাই হয়তো আর দেখা হয়নি। ঋতু 2 হাত কোমরে হাত রেখে বলল, এতদিন পর বিদেশ থেকে এসেছো, কিন্তু কিছু নিয়ে আসোনি যে? এটা কিন্তু একদম ঠিক হয়নি। মানুষ বিদেশ দেখে আসলে কত কিছু নিয়ে আসে, আর তুমি কিনা এভাবেই চলে এলে। সেই কিছু কি দেওয়ার সুযোগ দিয়েছিস তুই? ঋতুর কথায় হেসে উত্তর দিল নওয়াজ। আচ্ছা, সব কথা পরে হইবে, সবাই নাস্তা খাইতে আহ। পেছন থেকে সালেহা বেগম বলে উঠলেন। নওয়াজের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন। আরে দাদি, নওয়াজ ভাইরে পেয়ে আমাদের ভুলে গেছো? কি সুন্দর ভাইয়াকে হাত ধরে নিয়ে যাচ্ছ। এত বছর পর আমার নাতি আইছে, তারে তো একটু যত্ন করতে হইব। আরে ডার্লিং, তুমি দেখি আমাকে আগের মতোই ভালোবাসো। তুমি আমার ভালোবাসা, ভালোবাসা কি এত সহজে ভুলন যায়? তুমি আমারে আরো উল্টো ভুইলা যাইয়া এতদিন আমার থেকে দূরে বিদেশে আসিলা। আরে আমার ডার্লিং, তোমার কথা মনে পড়ে বলেই তো তোমার ভালোবাসার টানে চলে এলাম। ভালোবাসলে তোমারে তো দেশে আনতে এত কিছু করণ লাগতো না, তুমি এমনিই আইতা। নওয়াজ তোমার ভালোবাসা হলে আমি কি নামিরার মা? পেছন থেকে বলে উঠলেন মোখলেসুর রহমান। আপনি আমার প্রেম, আর নওয়াজ আমার ভালোবাসা। সালেহা বেগম কথা শুনে সবাই একসাথে হেসে দিল। সালেহা বেগম সবাইকে ঘরে যাওয়ার জন্যে তাড়া দিল। সবাই ঘরের দিকে হাঁটা ধরল। নীর নিজের বাসার উদ্দেশ্যে হাঁটা ধরতেই পেছন থেকে সাবিহা বলে উঠল, নীর, ভেতরে আয়, আমরা একসাথে মিলে নাস্তা করব। নীর বাধা দিয়ে বলল, আজ না আপু, অন্যদিন, আজ আসি। বলেই চলে গেল। একে একে সবাই হাত মুখ ধুয়ে খাবার টেবিলে বসে পড়ল। সবাই খাচ্ছে ও টুকটাক কথা বলছে।
খাবার মুখে দিয়ে রাতের ঘটনায় ডুব দিল নওয়াজ। শীতের রাত, শো শো করে গাড়ি চালিয়ে নানুর বাড়ি আসছে নওয়াজ। গুগল ম্যাপে রাস্তা দেখছে ও ড্রাইভ করছে। চারপাশে অন্ধকার। ঠিক সেই সময় হঠাৎ করে কিছুর সাথে বাড়ি খায় গাড়ি। নওয়াজ দু চোখ কুঁচকে ফেলে। রেড লাইট দিয়ে স্পষ্ট কোনো নারীর ছায়া দেখেছে। ঘটনা এত দ্রুত ঘটল যে তার বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো। নওয়াজ তাড়াতাড়ি করে সিট বেল্ট খুলল, দুই ঠোঁটে উচ্চারণ করলো, ও নো শিট, কি হয়ে গেল এটা? কথাটা বলেই দ্রুত গাড়ি থেকে বের হয়ে গেল। বের হয়ে দেখতে পেল গাড়ি থেকে ঠিক 2-3 হাত দূরে পায়ের উপর হাত দিয়ে বসে আছে। পরনে কালো রঙের সালোয়ার কামিজ, মাথায় ঘোমটা দেওয়া, গায়ে চাদর জড়ানোর সময় ব্যয় না করে মেয়েটির দিকে এগিয়ে গেল সে। মেয়েটির সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলো, আপনি ঠিক আছেন তো? পায়ে কি বেশি ব্যথা পেয়েছেন? মেয়েটি চোখ তুলে তাকালো। গোল গোল চোখে নোনা জল স্পষ্ট, চোখে মুখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট। নির্জন রাস্তায় সে একা, তার পাশে এই যুবক। শুকনো ঢোক গিলল মেয়েটি। নিজে নিজে উঠে আসার চেষ্টা করলো কিন্তু পারল না। মেয়েটার অবস্থা দেখে নওয়াজ নিজের হাত এগিয়ে দিয়ে বলল, আমার হাত ধরে উঠুন। আপনি কি পায়ে বেশি ব্যথা পেয়েছেন? মেয়েটি নওয়াজের হাতের দিকে তাকিয়ে তার কথা উপেক্ষা করে নিজেই ওঠার বৃথা চেষ্টা করলো। চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। তাও অতি চেষ্টায় নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। পিছে তাকিয়ে দেখলো না, কেউ নেই। আবার পিছে তাকালো, ভালো করে আশেপাশে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। মেয়েটির কাণ্ডে অবাক হলো নওয়াজ। কোনো কথা তো বলছে না, শুধু বারবার পিছে ও এদিক ওদিক তাকাচ্ছে। মেয়েটিকে পর্যবেক্ষণ করে বলল, আই এম সরি, আমি আসলে খেয়াল করিনি। আপনি আমার সাথে চলুন, সামনে কোনো ফার্মেসি থাকলে আপনাকে দেখিয়ে দিব। নওয়াজের কথায় মেয়েটি এবার তার দিকে চোখ তুলে তাকালো। মেয়েটির চোখে এখনো জল চিকচিক করছে, চোখে চিন্তার ছাপ, কপাল কুঁচকালো, ভয়ে এদিক সেদিক তাকাচ্ছে। দেখুন, আমি দুঃখিত আমার জন্য আপনার এমন হলো। এবার মেয়েটি কোনো কথা বলল না। নওয়াজ অবাক হয়ে ভাবলো, মেয়েটি কি কথা বলতে পারে না? এত কিছু বলার পরও কোনো উত্তর দিচ্ছে না। এবার কেমন স্বভাব? আপনি কি আপনার কথা শুনতে পাচ্ছেন না? আপনি কি কথা বলতে পারেন না? বোবা নাকি? যত সব আজব মানুষ। খানিকটা রাগে গলায় বলল নওয়াজ। মেয়েটির চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এই এক সমস্যা, ক্ষণিকের ভিতর মাথা গরম হয়ে যায় নওয়াজের। রাগটা খুব বেশি কন্ট্রোল করতে পারে না। নিজেকে সামলে নিয়ে বলল, আপনি কথা বলুন, আমার সাথে চলুন, আমি ডক্টর দেখিয়ে দিব। কোনো প্রয়োজন নেই, ভুল আমার ছিল। আমি আপনার গাড়ির নিচে চলে এসেছি। না, প্রয়োজন আছে। আপনি আমার সাথে আসুন। ডাক্তার না দেখলে আপনার পায়ের ব্যথা বেড়ে যেতে পারে। না না, প্রয়োজন নেই। আমি ডক্টর দেখাবো না। আমি বরং সরি, আমার জন্য আপনার সময় নষ্ট হচ্ছে। আচ্ছা, ডক্টর না দেখান বেশ ভালো। তবে আপনি আমার গাড়িতে আসুন, আপনাকে আমি আপনার বাসায় পৌঁছে দিচ্ছি। তার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। দেখুন, আপনি একা যেতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। আপনি ঠিক মতো হাঁটতে পারছেন না, আর এমন নির্জন রাস্তায় আমি আপনাকে একা রেখে যেতে চাচ্ছি না। এভাবে একটা ছেলের সাথে রাতে বেলা গাড়ি নিয়ে যাওয়া কি ঠিক হবে? তাও আবার অপরিচিত, চেনা নেই জানা নেই, যদি কোনো ক্ষতি হয়? এভাবে কি কাউকে বিশ্বাস করা যায়? ছেলেটি ভালো না খারাপ তাও তো জানে না। পরক্ষণেই ভাবলো একা বাসায় যাওয়া আরো দুষ্কর। দেখুন, আমি জানি সহজে কাউকে বিশ্বাস করা উচিত না, আবার বিশ্বাস করাও যায় না। আপনি আমায় বিশ্বাস করতে পারেন, এতটুকু আপনাকে আশ্বাস দিতে পারি যে আপনাকে আমি সহি সালামত আপনার বাসায় পৌঁছে দিব। আপনি আসুন আমার সাথে। দেখুন, আপনি নিশ্চিন্তে আমার সাথে আসতে পারেন। প্লিজ, আমি রিকোয়েস্ট করব আপনাকে আমার সাথে চলার জন্য। মেয়েটি ভেবে চিনতে ছেলেটির গাড়িতে বসলো। এভাবে একা রাস্তায় থাকার থেকে বরং কারো হেল্প নেওয়া ভালো। আর লোকটিকে দেখে কেন জানি বিশ্বাস করতে মন চাইলো। মন তার সাথে যাওয়ার জন্যে সাই দিল। তার ভাবনার মাঝে শুনতে পেল, আপনি সিট বেল্ট বেঁধে নিন। আসলে আমি সিট বেল্ট বাঁধতে পারি না।
নওয়াজ দূরত্ব বজায় রেখেই সিট বেল্ট লাগিয়ে দিল। গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে আপন গতিতে। মেয়েটির চোখে এখনো পর্যন্ত আতঙ্ক। বেশ কিছুক্ষণ পর নওয়াজ মেয়েটির মাইন্ড ডাইভার্ট করার জন্য বলল, আপনি যদি কিছু না মনে করেন তবে কি আপনার নাম জানতে পারি? নাজনীন ইয়াসমিন নীর। সুন্দর নাম। পুরো রাস্তায় এর কোনো কথা হলো না তাদের। মাঝে ফার্মেসির দোকানের সামনে গাড়ি থামলো নওয়াজ। আপনি বসুন, আমি আসছি। নীর নওয়াজের যাওয়ার দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর হাতে ঔষধের প্যাকেট নিয়ে এলো নওয়াজ। এসবের প্রয়োজন ছিল না, আমি ঠিক আছি। বাসায় যে ওষুধগুলো খেয়ে নেবেন, ব্যথা কিছুটা হলেও কমবে। দেখুন, ব্যথা পেয়েছেন এটা বললে আপনি ছোট হয়ে যাবেন না। আপনি ব্যথায় হাঁটতে পর্যন্ত পারছেন না, আর বলছেন যে আপনি ঠিক আছেন। হাউ স্টেন্স। যাই হোক, এভাবে রাতবেলা একা বের হবেন না। যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। নীর এক পলক নওয়াজের পানে তাকালো, আর কোনো কথা বলল না। বেশি কিছুক্ষণ পর নীরদের বাড়ি চলে এলো। নওয়াজ সিট বেল্ট খুলে দিতেই নীর চলে গেল। নওয়াজ বেশ অবাক হলো। না কোনো থ্যাঙ্কস, না ভালো মন্দ, বেশ অদ্ভুত। নওয়াজ চলে গেল নিজ গন্তব্যে। ভাবনার মাঝে ছেদ কাটলো নওয়াজের। বড় মামি নূর বেগম নওয়াজের প্লেটে রুটি এগিয়ে দিতে দিতে বললেন, কোথায় হারিয়ে গেল নওয়াজ বাবা? আরে নানু ভাই, কারো প্রেমে পড়েছো নাকি? এত কি ভাবো? আমি কিন্তু প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। মোখলেসুর রহমান কোথায় ঠোঁটে হাসি ফুটে ওঠে নওয়াজের। নওয়াজ বলে উঠল, তেমন কিছু না নানা ভাই। আরে বলো বলো, এত লজ্জা কিসের? প্রেমে না পড়লে কেউ এমন ভাবনায় ডুবে থাকে না। প্রেমে পড়লে মানুষ অন্যমনস্ক থাকে, নানা ভাবনায় মশগুল থাকে। নওয়াজ নানা ভাইয়ের কথা শুনে ঠোঁট কামড়ে হাসে, একটু ঠাট্টার স্বরে বলে, তুমি কি প্রেমে পিএইচডি করেছো নাকি নানা ভাই? প্রেম বিশেষজ্ঞ হয়ে গেছো দেখছি। বিয়ের আগে কয়টা প্রেম করেছো? নওয়াজের কথায় কিছুটা হকচকিয়ে যায় নানা ভাই। সালেহা বেগম হেসে ফেলেন। মোখলেসুর রহমান সালেহা বেগমের হাত ধরে বললেন, আমি তো কোনো প্রেম করিনি, শুধু এই একজনকেই মন দিয়ে ভালোবেসেছি। সে আর কেউ না, আমার একমাত্র বউ, তোমার নানু। মোখলেসুর রহমানের কথা শুনে সালেহা বেগম লজ্জা পেলেন। সবাই একসাথে হো হো করে হেসে উঠল। সালেহা বেগম কাজের কথা বলে ঘর থেকে বের হয়ে গেলেন। আরে দাদি দেখি নতুন বইয়ের মতো লজ্জা পেল। ইস, কি সুন্দর ভালোবাসা। সাফার সাথে তাল মিলিয়ে নওয়াজ বলল, সাথে থাকার মানুষ যদি হয় বিশ্বস্ত, যদি থাকে কেউ শক্ত করে হাত ধরা দিয়ে থাকে, আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি যদি থাকে, একে অপরের প্রতি সম্মান, তবে আসলেই ভালোবাসা সুন্দর। নানা ভাই প্রসঙ্গ পাল্টে বললেন, আচ্ছা শোনো, তোমার কেমন লাগছে গ্রাম ঘুরতে? এত বছর পর গ্রামে এসেছো। বেশ ভালো লাগছে, তবে নানা ভাই কি এত জরুরি কাজ যে জরুরি তলব করে অনেক বাংলাদেশে আনালে? একটা তো সাবিহা আপু ও মাহাত ভাইয়ার বিয়ে। বিয়ে না হয় হবে, কিন্তু অন্য কাজটা কি? সেটা না হয় তোমার আব্বু আম্মু আসলেই দেখে নিও। কিছু আছে বলেই তো তোমাকে আসতে বললাম। আর বিদেশেই বা কতদিন থাকবে? তুমিও একবার বিদেশ যেই দেখো, আর আসতে চাইবে না। না, আমার এত শখ নেই, আর তোমার নানুকে ছেড়ে আমি থাকতে পারবো না। আরে দাদা দেখি দাদি বলতেই পাগল। দাদির জন্য দাদা বিদেশ যেতে চায় না। আজ নওয়াজ ভাইয়ার ঘরে বউ নেই দেখে বিদেশ থেকে দেশে আসতে চায় না। যদি ঘরে বউ থাকতো তবে নওয়াজ ভাইয়াও দাদার মতো বিদেশ যেতে চাইতো না। ঋতুর কথা শুনে সবাই হেসে দিল। নওয়াজ কিচ্ছু বলল না। এবার তাই তোমার নওয়াজ ভাইকে বিয়ে দিয়ে দিব। নানা ভাইয়ের কথা শুনে নওয়াজ হাসলো, কোনো উত্তর করলো না। খাবার টেবিলে আরো কিছুক্ষণ কথা বলে নওয়াজ নিজের রুমে চলে এলো। একটু বিশ্রাম নেওয়া দরকার। সকালে নামাজ পড়ে মানার সাথে হাঁটতে বেরিয়েছিল। এখন একটু বিশ্রাম না করলেই না। নওয়াজ এসেছে তার নানুর বাড়ি। এই বাসায় নানা, নানু ও বড় মামা, ছোট মামা তাদের পরিবার নিয়ে থাকে। বাড়িটা
বেশ পুরনো। নওয়াজের নানু এই বাসায় বিয়ে হয়ে আসেন, বলা চলে খুব পুরনো বাড়ি। শহরের বাড়িগুলোর মতো চাকচিক্যে ভরা নেই, তবে প্রয়োজনীয় সবকিছুই আছে। বলা চলে শান্তি পায় খুব এই বাসায় এলে নওয়াজ। শহরের যান্ত্রিক জীবন থেকে এটা বহুগুণ ভালো। অন্য রকমের প্রশান্তি অনুভব হয়। ক্লান্ত মন ও দেহ যেন এবার বাঁচতে শেখে। সচল মস্তিষ্ক একটু বিশ্রাম পায় গ্রামে এলে। সপ্তাহ খানেক থাকবে সে এখানে। অন্যরকম শান্তি পাওয়া যায়। তাও আবার ৫-৫টা বছর পর পা রাখলো নওয়াজ। তার তো বাংলাদেশে আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু কি করার, সবার চোরাচুরিতে আসতে হলো। প্রথমত সাবিহা আপুর বিয়ে, আর একটা বিশেষ কারণ। সেই কারণ তাদের জানা নেই। বিশেষ কি কাজ যেন তার দ্বারা পূরণ হবে, এই জন্য এত জরুরি তলব। মোখলেসুর রহমান নওয়াজের নানা। নয়নপুরে তার বাসা, মধ্যবিত্ত পরিবার। একসময় তিনি গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। সেই সুবাদে সকলের কাছে পরিচিত মুখ তিনি। তার স্ত্রী সালেহা বেগম, 4 ছেলে মেয়ে তার। বড় মেয়ে নামিরা, দ্বিতীয় অজয়নের আম্মু সুমি, তৃতীয় আজাদ রহমান, স্ত্রী নূর বেগম, 3 মেয়ে তাদের। বড় মেয়ে সাবিহা, 2 মেয়ে যমজ সাফা ও সানা, শাহিন রহমান, স্ত্রী সুচি বেগম, 2 ছেলে মেয়ে তাদের, ঋতু ও সায়ান। বিকেল 4টা। নীর মাইশাদের বাসায় যাওয়ার জন্যে হাঁটা ধরল। মাইশা হলো নীরের কলেজ ফ্রেন্ড। একসাথেই কলেজে পাশ করেছে দুজন। তবে তাদের বাসায় যাওয়ার জন্যে রওনা হলো, কারণ মাইশার চাচাতো বোনের বিয়ে কয়েকদিন পর। আর নীর বেশ সুন্দর নকশি কাঁথা তৈরি করতে পারে, তাই নীরের কাছ থেকে নকশি কাঁথা নেবেন। আর সেই নকশি কাঁথা নিয়ে নীর মাইশাদের বাসায় যাচ্ছে। এক হাতে কাঁথা নিয়ে হাঁটতে লাগলো পিচ ঢালা রাস্তা দিয়ে। রাস্তার পাশে সাদা ও হালকা বেগুনি রঙের ফুটে আছে নয়নতারা। নীরের ফুলের প্রতি খুব আকর্ষণ, অন্যরকম ভালো লাগা কাজ করে নীরের মধ্যে। ইস কি সুন্দর! যখনই নীর কোনো ফুল দেখতে চট করে তুলে কানে লাগবে। যদিও ফুলের সৌন্দর্য গাছে, তাও নীর লোভ সামলাতে পারে না, তাই চটজলদি 2টো ফুল ছিঁড়ে কানে গুজিয়ে নিল। আরে নীর নাকি, কই যাও একা একা? নীর পিছন দিতে তাকালো। যে দেখলো তাতে গলা শুকিয়ে গেল তার। বার কয়েক ঢোক গিলল। নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো। চেয়ারম্যানের ছেলে জুনায়েদ তাকে ইশারা করে কথাগুলো বলছে। আরে কথা কও না কেন? মুখ দিয়ে কি তালা আটকে রাখছো নাকি? নীর মনে হয় আজ মুখে গুলু লাগাইয়া আইছে, হের লিগা মুখ দিয়া কথা বের হইতেছে না। জুনায়েদের পাশে থাকা ছেলেটি বলল, এই নীর কি তোর ভাবি লাগে? ভাবি, সম্মান দিয়া কথা কও, নাহলে কিন্তু আমার থেকে কেউ খারাপ হইব না। দেখুন, আমাকে যেতে দিন। আর আপনার সাথে আমার বিয়ে হয়নি যে উনি আমাকে ভাবি বলবে। চোখ মুখ কুচকে বলল নীর। আরে বিয়ে হয় না তো কি হয়েছে, শীঘ্রই হইব। তারপর তুমি আমার, তোমার সবকিছু আমার। বলেই জুনায়েদ বাঁকা চোখে নীরের পুরো শরীর পর্যবেক্ষণ করতে লাগলো। তড়ি ঘড়ি করে ওড়নাটা আরো একটু টেনে নিজেকে ঢাকার চেষ্টা করলো। আরে লজ্জা পেলে নাকি? এত ওড়না দিয়ে টানাটানি করণ লাগবো না। আমি তো তোমার আপন মানুষ, তোমার সবকিছু দেখার অধিকার তো আমার আছেই। এখন তো লজ্জা পেলে বাসর রাতে কি করবো? কথাটা শুনেই পুরো মুখ লাল হয়ে গেল নীরের। একে তো লজ্জায়, দ্বিতীয়ত রাগে। এভাবে কোনো মেয়েকে কি এমন কথা বলে? যত সব সেন্স ছাড়া মানুষ। আমাকে যেতে দিন জুনায়েদ ভাই। বলেই যেতে নিলে নীরের হাত টেনে ধরে জুনায়েদ। এত তারা কিসের? একটু কথা কও আমার লাগে। তোমার হবু জামাই লাগি, এত ভাব কেন তুমি? একবার বিয়েটা করি, তোমার ভাব কেমনে বের করতে হয় ভালো করে জানি। নীর এবার সহ্য করতে পারল না। এক ঝটকায় হাত ছাড়িয়ে ঠাস করে চর বসিয়ে দিল জুনায়েদের গালে। জুনায়েদের চোখ দিয়ে যেন আগুন বের হবে। চোখগুলো মুহূর্তেই লাল হয়ে গেল, মুখখানা হিংস্র হয়ে উঠল। আরে শালি, এত ঝাঁজ কেন তোর? কিসের এত গরম? তোর সব গরম যদি আমি না বাইর করছি, আমার নামও জুনায়েদ না। তোর এই ঝাঁজ কেমনে বাইর করতে হয় তাই জুনায়েদ ভালো করে জানে। নীরের 2 গাল চেপে ধরে বলল জুনায়েদ, আপনার কি ঘরে মা বোন নেই? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তাও ঠিক করে জানেন না? এবার নীরের দিকে তাকিয়ে হাত বাড়ালো জুনায়েদ। উদ্দেশ্য নীরকে চর দিবে। ঠিক সেই সময় পিছন থেকে কোনো পুরুষ এসে সেই হাত ধরে ফেলল। কি সমস্যা ভাই? দেখছি মেয়েটাকে সেই কখন থেকে বিরক্ত করেই যাচ্ছেন। নীর তাকালো সেই পুরুষের দিকে। সেই পুরুষকে চিনতে অসুবিধে হলো না, কারণ বলিষ্ঠ দেহের পুরুষটি হলো নওয়াজ।
আরে ভাই তুই কে? তুই আমগো মধ্যে কেন আইতাছস? দেখুন, আমি কে সেটা আপনার দেখতে হবে না। আমি আপনাদের মধ্যে কোথায় এসেছি, আর আপনি বা কেন রাস্তায় একটা মেয়ের সাথে এমন করছেন? সভ্য ঘরের ছেলেরা কিন্তু এমন করে না। তুই কে? তুই আমার গ্রামে আমারে লেকচার দিতেছস? লোকটার কথা মেজাজ গরম হয়ে গেল নওয়াজের। হাত মুষ্টিবোধ করে উত্তর দিল, গ্রাম তো আপনার একার নয়, আমাদের সবার। আপনার ভাষা ঠিক করুন, তারপর না হয় আমার সাথে কথা বলবেন। শালা কে তুই? আমার চিনোস? নিজের চলকায় তেল দে, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খারাপ হইয়া যাইব। শুনুন, আমি আপনাকে চিনি না এবং চিনতেও চাই না। শুধু বলবো, নেক্সট টাইম কোনো মেয়ের সাথে বাজে ব্যবহার করা থেকে দূরে থাকবেন। সবাই তো আর আমার মতো ভালো মানুষ না যে আপনার মতো নিকৃষ্ট কীটগুলোকে এভাবেই ছেড়ে দিবে। অবশ্য আমিও আপনাকে ছেড়ে দিচ্ছি না, শুধু ওয়ার্নিং দিচ্ছি যে নেক্সট টাইম নীরের আশেপাশে দেখলে তখন আপনি আমাকে চিনতে পারবেন। আর মনে রাখবেন, আপনার মতো অসভ্যদের কিভাবে শিক্ষা দিতে হয় তা খুব ভালো করেই জানে এই নওয়াজ তালুকদার। জুনায়েদ শার্টের কলার ঠিক করতে করতে বলল নওয়াজ। চোখে মুখে এখনো রাগ স্পষ্ট। নীর শুধু নওয়াজের দিকে তাকিয়ে রইল। বুঝে উঠতে পারল না যে কেন নওয়াজ তার পাশে দাঁড়ালো। জুনায়েদকে আদেশ করলো না, থ্রেট দিল, তাও নীর বুঝল না। জুনায়েদ কিছু বলতে হওয়ার আগেই তার ফোনে কল আসায় নীরের দিকে চোখ গরম করে তাকিয়ে চলে যায়। জুনায়েদ চলে যেতে নীর এক পলক নওয়াজের দিকে তাকালো। কেমন আছেন? আপনার পা ব্যথা কমেছে? কোথায় যাচ্ছেন আপনি? কথার মাঝেই নীর হোঁচট খেয়ে পড়ে যেতে নিল। নওয়াজ নীর কোমর আলতো করে ধরে নিল। নীরের এক পাশে নওয়াজের বুকের সাথে লেপটে গেল। নওয়াজ নীরকে ছেড়ে দিল। নীরের গালে লাল আভা ছড়িয়ে পড়ল। নীর কিছু না বলেই এক দৌড় দেয়। তা দেখে হেসে দেয় নওয়াজ। আজব মেয়ে তো বাবা। নওয়াজের কল আসায় সে বাসার দিকে হাঁটা ধরে। মূলত নওয়াজের ছবি তোলার খুব শখ, তাও আবার শীতের বিকেল, তাই ক্যামেরা নিয়ে বের হয়েছিল কিছু ছবি তোলার জন্য। ছবি তোলা শেষে বাড়ির দিকে ফিরতেই মাঝে নীরকে দেখে দাঁড়িয়ে যায়। নওয়াজ, তোমার যেতে কোনো অসুবিধা হয়নি তো? না বাবা, আমি ঠিকভাবে এসেছি। তুমি রাতে খেয়েছো? খেয়েছি। নাও, তোমার আম্মুর সাথে কথা বলো। নীলিমা বলল, নওয়াজ তোর শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি, তুমি টেনশন নিও না। আম্মু কি এমন কাজ যে সেই কাজ আমার দ্বারা পূর্ণ হবে? নানা ভাই কিছু বলছে না? আমরা পরশুদিন আসছি, তখন সবকিছু জানতে পারবে। আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি রেস্ট করো আর আমাকে নিয়ে এত টেনশন করো না। রাখছি, কাল সকালে ফোন দিবনি। নওয়াজ কল রাখতেই নওয়াজের দাদি বলে উঠল, নওয়াজ, তোমার বাপের বাড়ি থেকে আসলে বিয়ের কথা জিজ্ঞেস করবে। বিয়ে করবে কখন? বিয়ের বয়স তো শেষ হয়ে যাচ্ছে, আর তাছাড়া মেয়ে তো আমাদের পছন্দই আছে। তাড়াতাড়ি 4 হাত এক করে দিলেই ভালো হবে। আম্মা তাড়াহুড়া করব না, সময় নিয়ে মেয়ে দেখে তারপর যা করার করব। আগে ছেলে আসুক, তারপর যা ভাবার ভাববো। এত তাড়াহুড়ার কিছু নেই, তাই আমি চাচ্ছি কিছুদিন যাক, তারপর যা করার করব। টেবিলে খাবার সাজাতে সাজাতে বললেন নীলিমা বেগম, আমি কি তোমার ছেলের খারাপ চাই নাকি? তুমি যেমন করে বলছো বৌমা, মনে হয় আমি তোমার ছেলের খারাপ চাই। আমার নাতি, ওর তো ভালোই চাই আমি। আম্মা, আপনি ভুল বুঝছেন, আমি সেরকম ভাবে বলিনি। আমি শুধু বলেছি ওকে একটু সময় দিন, মাত্র দেশে আসলো। সময় হলে আমি নিজে তার সাথে এই প্রসঙ্গে কথা তুলব। আঙ্গুরা বেগম চোখে রাগ ফুটে উঠল, কিছুটা ঠেস মেরে বলল, আমি তো আজীবন ভুল বুঝি। থাক, মাফ চাই, আর কোনো কথা বলবো না এই ব্যাপারে। তোমার ছেলে, তুমি যা করার করো। মাফ চাই বাবা, মাফ করো আমারে। বলেই আঙ্গুরা বেগম টিভি অন করে সিরিয়াল দেখতে বসে গেলেন।
সাথে ছেলেকে কতগুলো কথা শোনালেন নিজাম তালুকদারকে। আঙ্গুরা বেগম আগে থেকেই খিটখিটে মেজাজের, ভালো কথা বললেও তা বড় আকার তৈরি করেন। তবে নওয়াজকে খুব ভালোবাসেন, কিন্তু ভালোবাসলেই তো এভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না বা তাড়াহুড়ো করা ঠিক না, তাও আবার বিয়ের মতো এত বড় ব্যাপার। এতদিন নীলিমা বেগম সব সহ্য করেছে, তবে ছেলের ব্যাপারে তিনি কঠোর। নীলিমা বেগম পুনরায় রান্নাঘরে চলে গেলেন। সকাল সকাল ঘুম থেকে উঠে গেল নীর। চারপাশে কুয়াশা পড়ছে। নভেম্বর মাস, গ্রামে তো এমনিই তাড়াতাড়ি শীত পড়ে। সকালবেলা উঠে একটু ঘোরাঘুরি করার অভ্যেস নীরের। শীতের সকাল অন্যরকম ভালো লাগে নীরের কাছে। কেমন সবকিছু ধোয়া ধোয়া, হিমশীতল বাতাস, অন্যরকম অনুভূতি। নীর ঘুরোঘুরি শেষে বাড়ির দিকে যাচ্ছিল, তখন দেখা হলো সাফার সাথে। নীরের বাসা থেকে একটু হাঁটলেই সাফাদের বাসা, অর্থাৎ মোখলেসুর রহমানের বাসা। সাফা বলে উঠল, ফ্রি আছো? আছো আজ নিরাপু? আমি ফ্রি আছি। তুমি কোথাও যাবে? আর বলো না, আমার বান্ধবীর জন্মদিন, আজ সেখানেই যাব। তুমি তো জানো মেহেদি পরতে খুব ভালো লাগে, আর তোমার হাতে মেহেদি পরলে এমনি মন ছুড়ে যায়। নীরের সবচেয়ে সুন্দর গুণ হলো মেহেদি পরানো। খুব সুন্দর করে মেহেদি পরাতে পারে সে, তাই চেনা পরিচিত সবাই তার কাছে মেহেদি পরতে ভালোবাসে। আমি চলে আসবো সাফা, বলেই নীর চলে গেল। এই বাসায় যে নতুন কাঁথা তৈরি করতে হবে। নীর খুব সুন্দর কাঁথা তৈরি করতে পারে, নকশি কাঁথাও খুব সুন্দর হয়, তাই কাঁথাগুলো বিক্রি করে নীর। মানুষ স্বাচ্ছন্দ্যের সাথে কিনেও বটে। বাবা, তোমার সকালের ওষুধ নিয়েছো? আম্মা জান, আপনি আমারে এত সেবা যত্ন করতে করতে তো নিজেই শিক্ষা যাইতাছেন। শোনো, আমার আরো ভালো লাগে তোমার সেবা করতে। তুমি জানো না তোমার মেয়ে কতটা স্ট্রং। নীর, সব ভালোবাসা শুধু বাবার জন্য, আমি কি তোর কিছু হই? নীরকে উদ্দেশ্য করে বললেন সাজেদা বেগম। নীর ফিক করে হেসে দিল মায়ের কথায়। মায়ের কাছে এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, কে বলেছে তুমি আমার কেউ না? তোমাদের দুজনকে ঘিরেই তো আমার দুনিয়া। সাজেদা বেগম মেয়ের কপালে চুমু খেলেন। মেয়েটা তার খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তাদের কথার মাঝে সাজু এগিয়ে এসে বলল, ও, সব ভালোবাসা নিরাপুর জন্য। আমি কে তাহলে? তোমরা দুজনই আমার সব, দুজনকেই ভালোবাসি। সাজেদা বেগম দুই মেয়েকে আগলে নিলেন। এই দুইজন তার শক্তি। অভাবের সংসার কেউ বলবে না। টাকা পয়সার অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব নেই, আছে সুখ শান্তি। বিকালবেলা নীর চলে যায় সাফাদের বাসায়। বাসার ভিতর ঢুকতে নিলে কিছু এক তার সাথে ধাক্কা খায়। আসলে কিছু একটা ভেবে অন্যমনস্ক হয়ে হাঁটছিল বলে কারো বুকের বরাবর তার নাক বাড়ি খায়। টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই কেউ একজন তাকে অতি যত্নে আগলে নেয়। নীর চোখ বন্ধ করে ফেলে। দুহাতে খামচে ধরে আগন্তুকের পাঞ্জাবির কলার। কয়েক সেকেন্ড পর নীর চোখ খুলে আগন্তুক দেখে ঘাবড়ে যায়। চটজলদি নিজেকে সামলে নেয়। আপনি ঠিক আছেন মিস পাখির বাসা? হাঁটার সময় মন কোথায় থাকে যে শুধু হোঁচট খান, তো আবার কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যান? নীর এবারও কিচ্ছু বলল না। পিটপিট করে কয়েক পলক আগন্তুকের দিকে তাকালো। পাখির বাসা? কি বলল এই লোক? তার এত সুন্দর নামকে পাখির বাসা বলল? নীর অর্থ পাখির বাসা, কিন্তু এভাবে বলার কি দরকার? কেন সে বারবার এই লোকের সামনে ধাক্কা খায়? লোকটার সামনে এলেই একটা না একটা কাণ্ড ঘটে। কোথায় হারিয়ে গেলেন মিস পাখির বাসা? দেখুন, আমার নাম নীর, পাখির বাসা না। নীর অর্থ তো পাখির বাসা, তো সেই হিসেবে আপনার নাম পাখির বাসা? নীর চোখ গরম করে কটমট চোখে নেওয়াজের দিকে তাকালো। মনে হচ্ছে এক্ষুনি গিলে খাবে। বাসার ভেতর প্রবেশ করলো নীর। এই লোকের সাথে কথা বলা মানে সময় নষ্ট। আরে রাগ করছেন কেন মিস পাখির বাসা? নীর চোখ গরম করে তাকালো, বলল, আপনাকে তো ভালো ভেবেছিলাম, এখন তো দেখছি আপনি ভারী অসভ্য। নেওয়াজ একটু এগিয়ে এলো, দুই ঠোঁট উচ্চারণ করলো, আমি কি আপনার ওষ্ঠ ডুবিয়ে চুমু খেয়েছি? আপনাকে জড়িয়ে ধরেছি? এখন যেহেতু আপনি আমাকে অসভ্য বললেন, তো সেই হিসেবে আপনাকে 2-4টা চুমু খাওয়াই যায়, কি বলেন? চুপ করুন, আপনার ফালতু কথা বন্ধ করুন। আমি চুপ করব? একে তো আপনাকে হেল্প করলাম, তাও আবার আমাকে কথা শুনিয়ে যাচ্ছেন। আপনি একটা...
নীর আর কোনো কথা বলল না, কটমট করে নওয়াজের দিকে তাকালো। আর কোনো কথা বলার ইচ্ছে নেই এই লোকের সাথে। নির্লজ্জ একটা। এই লোকের কি কোনো লজ্জা নেই? কখন কোথায় কি বলতে হয় তা কি এই বদলোক জানে না? একটা অপরিচিত মেয়েকে এভাবে বলা কি যুক্তিযুক্ত? লোকটার কি কোনো সেন্স নেই নাকি? যত সব আজাইরা মানুষ। ধ্যাৎ, এসব মানুষের সাথে কথা বলাই বেকার। নীর নওয়াজের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙচি কাটলো, পাশ কাটিয়ে বাড়ির ভেতর চলে গেল। নওয়াজ নীরের কাণ্ড দেখে চড়ে হেসে উঠল। এই মেয়েকে জব্দ করার একটা সুযোগ পেল বটে, তবে একটা জিনিস খেয়াল করে সে নিজেই অবাক। এতদিন পর এমন করে সে হাসছে, কই এতদিন তো কেউ চাইলেও তাকে এভাবে হাসাতে পারেনি। তবে আজ কি হলো যে সে এমন হেসে উঠল?